বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ, তাই না? এই পর্যন্ত বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের আজকে প্রবিধানের ধারাবাহিক ক্লাস। আমরা গত ক্লাসে প্রবিধান 374 বিধি থেকে 84 বিধি পর্যন্ত পড়েছিলাম। গুরুত্বপূর্ণ বেছে বেছে প্রবিধানগুলো দেখেছিলাম। কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, কোন জায়গা থেকে লিখিত প্রশ্ন আসতে পারে, আমরা এগুলো দেখেছি। আজকে একটু আমরা রিভিশন দেব, দিয়ে আমরা আমাদের নতুন ক্লাসে যাব। আচ্ছা, গত ক্লাসে পড়লাম 374 প্রবিধান। 374 প্রবিধানে কি দেখলাম? রেজিস্টার পত্রগুলো কিভাবে লিখতে হবে, রেজিস্টার লেখার নিয়মাবলী বা থানায় যে সংরক্ষিত বা পুলিশের বিভিন্ন অফিসে দাপ্তরিক ভাবে সংরক্ষিত রেজিস্টার সমূহ লেখার পদ্ধতি আলোচনা করুন। 374 বিধি আর গেলাম না, এগুলো আপনারা রিডিং করলেই পাবেন। এরপরে 376 বিধি নিয়েছি আমরা। 376-এ পড়লাম রিসিভ ডিসপাস। দুই রকমের রেজিস্টার আমরা দেখতে পাই। একটা হলো বিভিন্ন চিঠিপত্র গ্রহণ রেজিস্টার, আর পত্র প্রেরণ রেজিস্টার। রিসিভ করে আর ডিসপাস করে। আচ্ছা, এরপরে দেখলাম ডিসপাসের আলাদা কোনো ওইভাবে প্রকারভেদ নেই। সকল চিঠিপত্র বিভিন্ন ইউনিটে একটা ডিসপাস রেজিস্টারের মাধ্যমেই ডিসপাস করে। কিন্তু রিসিভ রেজিস্টার আমরা 4 রকমের দেখেছিলাম, যেখানে আদালত বা ম্যাজিস্ট্রেটের আদেশ সমূহ, এটা একটা খণ্ড, প্রথম খণ্ড। বিভিন্ন বিভাগীয় চিঠিপত্র দ্বিতীয় খণ্ড। ইনকোয়ারি স্লিপ আজকে আমরা পড়বো, ইনকোয়ারি স্লিপটা কি জিনিস, এগুলো আসে, এটা একটা খণ্ড। এবং বিবির একটা খণ্ড রয়েছে। এছাড়াও আমরা লিখিত পরীক্ষা লিখবো যে এছাড়াও আমরা কি দেখতে পাই, আরো একটা খণ্ড দেখতে পাই, সেটা হলো ডিএসবি কর্তৃক যে গোপনীয় চিঠিগুলো আসে, সেটার জন্য থানায় বা বিভিন্ন অফিসে একটা আলাদা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা হয়। এই ছিল রিসিভ ডিসপাস 376 বিধি। এরপরে আমরা নিয়েছিলাম 377 বিধি, জেনারেল ডায়েরি, ফৌজদারি কার্যবিধি 154-55, পুলিশ আইনের 44 ধারা, আর প্রবিধান 377 বিধি। ধারাগুলো সব একত্রে পড়ে ফেলবো যাতে করে আমাদের লিখিত পরীক্ষা লিখতে সুবিধা হয়। এরপরে জানলাম বিপি ফর্ম নাম্বার 65, 53, 65 মূলে কি হয়, জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করা হয়। জেনারেল ডায়েরি কত পৃষ্ঠা সম্বলিত হবে? 200 পৃষ্ঠা সম্বলিত একটি রেজিস্টার। এখন একটু সঙ্গে আপনি অতিরিক্ত লিখতে পারেন যে এখন বর্তমানে ডিজিটাল যুগ হওয়ার কারণে অনলাইন জিডি বা এই জেনারেল ডায়েরির একটি অনলাইন ভার্সন আমরা দেখতে পাই, যেটাকে আমরা অনলাইন জিডি বলে জানি বা চিনি। ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দিয়ে দিতে পারেন, gdpolice.government.bd। আরো সুন্দর হলো আপনার লেখা যদি লিখিত প্রশ্ন আসে। আচ্ছা, জিডি কে লিপিবদ্ধ করবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সত্যায়িত করতে পারবেন কে? কখন খুলবে? সকাল 8টায়, পরের দিন সকাল 8টায় বন্ধ হবে। মাসিক ক্রমিক নাম্বার ব্যবহার করা হবে। সাক্ষ্য আইনের 935 ধারা মোতাবেক প্রাসঙ্গিকতা পাবে। 74 ধারা মোতাবেক সরকারি দলিল বলে গণ্য হবে। আবার যদি অনলাইন জিডির প্রাসঙ্গিকতা আসে 65 ক, 65 খ ধারা মোতাবেক এগুলো গ্রহণযোগ্য। এই শর্তাধীনে এগুলো গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। জেনারেল ডায়েরি কত বছর পর পর ধ্বংস করা যায়? 5 বছর পর পর। কে জেনারেল ডায়েরি তলব করতে পারেন? দাদা আপনাকে ধন্যবাদ। কে জেনারেল ডায়েরি তলব করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট জেনারেল ডায়েরি তলব করতে পারেন। এই তো ছিল, মোটামুটি আরো আছে, আপনারা পড়ে নিবেন। এরপরে 378 বিধিতে চলে গেলাম সরাসরি। অপরাধী রেজিস্টার বা দণ্ডপ্রাপ্ত আসামি রেজিস্টার, পলাতক আসামি রেজিস্টার, যাই বলেন না কেন, ফেরারি অথবা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রেজিস্টার। কয়টি খণ্ড দেখলাম আমরা? 2টা খণ্ড। একটাতে হলো নিজ থানা এলাকায় বসবাসকারী যে অপরাধী এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, অন্য থানা এলাকায় বসবাসকারী অথবা যাদের বাসস্থান আমাদের জানা নেই, অথবা অন্য থানায় বসবাস করে কিন্তু আমাদের থানায় তাদের আত্মীয় স্বজন আছে বা যোগাযোগ রক্ষা করে, এইরকম ব্যক্তিদের জন্য আলাদা রেজিস্টার। তাহলে এই দণ্ডপ্রাপ্ত রেজিস্টারের খণ্ড হলো 2টো। এরপরে আমরা শিখলাম এই দণ্ডপ্রাপ্ত রেজিস্টারে ফেরারি আসামির নাম হবে, তাই না? নামগুলো উঠবে। ফেরারি আসামি আবার কাকে বলে? 4 রকম অপরাধীকে ফেরারি আসামি বলে। 4 রকম অপরাধীদেরকে ফেরারি আসামি বলে। ক্লাসে এই যে ভিডিওতে আসলে একটা সুবিধা, আপনারা কি বলেন আমি বুঝতে পারি, কিন্তু যদিও শুনি না তারপরও কিন্তু সব বুঝি। দাদা আপনাকে ধন্যবাদ, সবগুলো রেসপন্স আমি বুঝতে পারি। আচ্ছা, তাহলে জানলাম আমরা 4 রকম অপরাধীকে ফেরারি আসামি বলে। আমলযোগ্য অপরাধের সাথে জড়িত বা যার চার্জশিট, যার বিরুদ্ধে পুলিশ অফিসার চার্জশিট দিয়েছেন বা সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল, পুলিশ হেফাজত থেকে বা আইনসঙ্গত হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তি। ঘোষিত অপরাধী আরেকজন হলেন যে ব্যক্তির বিরুদ্ধে, মানে তার জামিনদার তাকে হাজির করতে ব্যর্থ হলেন, যে ব্যক্তিকে তাকে জামিনদার হাজির করার জন্য নোটিশ দেওয়া হলো জামিনদারকে, কিন্তু জামিনদার তাকে হাজির করতে ব্যর্থ হলেন, এইরকম অপরাধীদেরকে বলা হয় ফেরারি আসামি। তারপরে একটু আমরা 378-এর ঘর শিখলাম। এস ড্রাইভ কাকে বলে বা যুগপৎ অভিযান কাকে বলে। 380 বিধি নিয়েছিলাম, খতিয়ান রেজিস্টার বা থানার আয়না বা থানার দর্পণ। খতিয়ান রেজিস্টারে মামলার সকল তথ্য সন্নিবেশিত থাকে। কয়টি কলাম থাকবে? 23টি কলাম থাকবে। 3 নং কলামে পশু চুরি হয়ে গেলে সিটি লাল কালি দিয়ে লিখতে হবে।
13 নং কলামে প্রতি বছরে যে ব্যক্তিরা বিচারাধীন আছেন তাদের সংক্রান্ত তথ্যগুলো পেন্সিল দিয়ে লিপিবদ্ধ করতে হবে। এটা একটা এমসিকিউ, পেন্সিল দিয়ে লিপিবদ্ধ করতে হয়। 18, 19, 20 নং কলামে সন্দিগ্ধ বিদেশি অপরাধীদের নাম ঠিকানা থাকে। 23 নং কলাম এখানে বলেছে কতদিন পর পর আপনি এই মামলার ডকুমেন্টস গুলো সংরক্ষণ করবেন, এটা একজন এসপি স্যার তিনি ঠিক করে দিবেন। পাশাপাশি পলাতক অপরাধী থাকলে একটা ক চিহ্ন বা এ চিহ্ন ব্যবহার করা যাবে। 381-তে দেখেছি নিজের থানা এলাকার এই ধরনের সন্দিগ্ধ দণ্ডিত ব্যক্তি সম্পর্কে তো জানবেন, পাশাপাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পার্শ্ববর্তী থানা এলাকারও দণ্ডিত ব্যক্তিদের সম্পর্কে অবশ্যই অবগত থাকবেন। আর 3 মাস পর পর এটা হালনাগাদ করতে হবে, বা হালনাগাদ হয়েছে কিনা সিনিয়র অফিসাররা পরিদর্শনকালে আবার এটা খেয়াল করবে যে গত 3 মাস পর পর এটা আবার হালনাগাদ হয়েছে কিনা। এরপরে পড়লাম 382 বিধি, কম গুরুত্বপূর্ণ জরিমানা পরোয়ানা রেজিস্টার। জরিমানা পরোয়ানা রেজিস্টার যখন দণ্ড দেওয়া হয় অর্থদণ্ড, তখন এই অর্থদণ্ডগুলো আদায়ের জন্য পরোয়ানা দিলে এই রেজিস্টারটা বা যে রেজিস্টারে এই পরোয়ানাগুলো সংরক্ষণ করা হয় এই রেজিস্টারকে বলা হয় জরিমানা পরোয়ানা রেজিস্টার। বিপি ফর্ম নাম্বার 72 মূলে জরিমানা পরোয়ানা রেজিস্টার থানায় সংরক্ষণ করা হয়। একইভাবে 3 মাসে অন্তত একবার ম্যাজিস্ট্রেট আবার কি করতে পারেন, তার ওয়ারেন্ট রেজিস্টারের সাথে এটা মিলিয়ে দেখতে পারেন। এরপরে পড়েছিলাম 384 বিধি, অস্ত্র আইনের অধীনে কাদেরকে কাদেরকে লাইসেন্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা নতুন করে কারা লাইসেন্সের মধ্যে অন্তর্ভুক্ত হলো এই তালিকাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংরক্ষণ করবেন এবং প্রতি বছর নভেম্বর মাসে পুলিশ সুপার স্যারকে অবগত করবেন, এসপি স্যারকে অবগত করবেন। কোনো ব্যক্তির কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে গেলে অথবা যে কোনো কারণে নোটিশ পেলে তিনি 14 দিনের মধ্যে লাইসেন্স সমেত অস্ত্র অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে জমা দিবেন। এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকে আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে যাব, মানে 385 বিধি পড়বো। 385 বিধি পড়ার আগে আপনাদের 286 বিধি মনে আছে কিনা? আপনাদের 286 বিধিতে কি পড়েছিলাম? 286 বিধি পড়েছিলাম যদি কোনো ব্যক্তিকে দণ্ড মওকুফ করা হয় অথবা কি করা হয়, দণ্ডটা হ্রাস করা হয়, তখন এগুলো শর্ত আরোপ করা হয়, তাই না? অথবা কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া হলো, ওই মুক্তিকালীন সময় তিনি কি কি নিয়মগুলো অনুসরণ করবেন? থানা এলাকা পরিত্যাগ করতে পারবেন না, নিজে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কোথাও গেলে অবগত করবেন, যে থানায় যাচ্ছেন সেই থানাকে 7 দিন, যে থানায় যাচ্ছেন সেই থানায় 7 দিনের মধ্যে অবগত করবেন, যে থানা থেকে আসলেন সেই থানা 7 দিন পূর্বেই সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন। এই যে নিয়মগুলো এগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? মুক্তিপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে। আপনাদের কি মনে আছে 401-এ আমরা পড়েছিলাম যে আদালত চাইলে তাকে কি করতে পারবে, মুক্তি দিতে পারবে। আবার ওই যে দণ্ড হ্রাস পড়েছি পেনাল কোডের ধারাগুলো 55, 55, 55 ক, কে কে মুক্তি দিতে পারবে? রাষ্ট্রপতি, সরকার, রাষ্ট্রপতি ওই ব্যক্তিদেরকে কি করতে পারে, দণ্ডিত ব্যক্তিদেরকে, আমি আদালত বললাম আমি দুঃখিত, রাষ্ট্রপতি সরকার এই লোকগুলাকে কি করতে পারে, মুক্তি দিতে পারে। তো এই শর্ত সাপেক্ষে মুক্তি দিবে। এই শর্তগুলো আমরা দেখে এসেছিলাম 286 বিধিতে। আর 385-র ব্যাপারগুলো হলো যদি এই সম্পর্কেও একটা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে থানায়। এই রেজিস্টার কে রক্ষণাবেক্ষণ করবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন মোটামুটি সবগুলো রেজিস্টার কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রক্ষণাবেক্ষণ করে, তাই না? তাহলে দায়ী থাকবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, হয়তোবা তিনি কাউকে দায়িত্ব দিতে পারবেন যে আপনি এই রেজিস্টারটা রক্ষণাবেক্ষণ করুন। আমরা যখন প্রবিধান 205 বিধি পড়েছিলাম আপনাদের মনে আছে কিনা, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে রেজিস্টার গুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে যে নিজে হাতেই লিখতে হবে এমন কোনো কথা নাই, তিনি এটা কাউকে দায়িত্ব দিতে পারেন। তো এইভাবেই আর কি দণ্ডপ্রাপ্ত যে আসামি যারা মুক্তি কোন শর্ত সাপেক্ষে তারা মুক্ত আছে এই কয়েদিদের জন্য একটা আলাদা রেজিস্টার মেনটেন করতে হবে 385 বিধি মোতাবেক। এবং এই সম্পর্কে বা এই কয়েদিরা তারা যদি কোনো শর্ত লঙ্ঘন করে, ওই যে মুক্তির শর্ত যদি লঙ্ঘন করে, এগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসপি স্যারকে অবগত করবেন। কবে? প্রতি মাসে। তাহলে প্রতি মাসে কতগুলো এমসিকিউ এখানে দেখেন। দণ্ডপ্রাপ্ত আসামি যারা দণ্ড পাওয়ার পর যাদেরকে সরকার বা রাষ্ট্রপতি মুক্তি প্রদান করে, তারা যদি শর্ত লঙ্ঘন করে তাহলে এই শর্ত লঙ্ঘনের দরুন তাদেরকে কিন্তু 286-তেই দেখবেন যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারও করা যায়। 401-3-3-এও বলছে, সিআরপিসি 401-3-এও বলছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। তো তারা যে শর্ত লঙ্ঘন করলো এটা জানবে কি করে? এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে একটা করে রিপোর্ট দিবে। তাহলে সবকিছু সারমর্ম হলো 3টা লাইন, কি কি? কত বিধি মোতাবেক
কত বিধি মোতাবেক এই দণ্ডপ্রাপ্ত আসামিদের মুক্তি পেলে তাদের রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা হয়? 385। কে রক্ষণাবেক্ষণ করেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই রেজিস্টার সংক্রান্ত তথ্য কাকে প্রদান করবেন, বা ওই ব্যক্তি যদি শর্ত না মানে লঙ্ঘন করে পুলিশ সুপার স্যারকে অবগত করবেন। কবে? প্রতি মাসে। এই তিন তিন চারটা কথা পড়লে হয়ে যাবে। তাহলে 385-তে হলো যে ব্যক্তি শর্তাধীনে মুক্ত আছে সে যদি এই মুক্তি কি করে 286 বিধি উপরে লিখে রাখতে পারেন। এই যদি মুক্ত থাকা অবস্থায় শর্ত লঙ্ঘন করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ সুপার স্যারকে অবগত করবেন। শেষ। 386-তে যাব, গুরুত্বপূর্ণ বিধি রাজসাক্ষীর তালিকা, তাই না? রাজসাক্ষীর ধারার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। 337, 38 ব্যবহার করি, 60 133 ধারা ব্যবহার করি। এখানে বলেছে, এখানে কিন্তু রাজসাক্ষীর সংজ্ঞা নাই, এখানে বলা হয়েছে রাজসাক্ষীদেরও একটা তালিকা রক্ষণাবেক্ষণ করতে হবে। এটাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি সংরক্ষণ করবেন। তাহলে এরকম যদি এমসিকিউ দেয়, রাজসাক্ষীর তালিকা কোথায় সংরক্ষণ করা হবে? দুই জায়গায় সংরক্ষণ করা হয়, একটা হলো পুলিশ সুপার অফিসে আর একটা হলো থানায়। তাহলে কোনটা পুলিশ সুপার অফিসে কোনটা থানায়, বা একই রেজিস্টার দুই জায়গায় কিনা, তাই না? একটা প্রশ্ন আসে না? বা দুটোই যদি আসে আমরা কিভাবে দেব? এমসিকিউ যদি এভাবে আসে, থানা এলাকায় বসবাসকারী রাজসাক্ষীদের তালিকা কার নিকটে সংরক্ষণ থাকে, তখন আমরা লিখবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সমগ্র জেলায় বসবাসকারী সকল রাজসাক্ষীদের তালিকা কার নিকটে রক্ষণাবেক্ষণ করা হয় বা কে সংরক্ষণ করেন, তখন আমরা লিখবো পুলিশ সুপার। তাহলে পুলিশ সুপার মহোদয় কি রাখবেন? জেলার সকল রাজসাক্ষীদের তালিকা রাখবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদেরটা রাখবেন? থানা এলাকায় বসবাসকারী রাজসাক্ষীদের তালিকা রাখবেন। রাখার পরে এই রিপোর্টটা এসপি স্যারকে দিবেন। এসপি স্যার আবার সকল ওসিদের নিকট থেকে কালেক্ট করে এটা তিনি আবার রক্ষণাবেক্ষণ করবেন। তাহলে বুঝতে পারলাম ঘটনাটা। প্রশ্ন আসলে কোনটা প্রশ্নের উত্তর কিভাবে দিবেন, তাহলে দেখেই চোখ বন্ধ করে দাগাতে যাবেন না, একটু বুঝবেন যে কি চেয়েছে। থানা এলাকায় বসবাসকারী রাজসাক্ষীদের তালিকা থানায় সংরক্ষণ করতে হয়, আর সকল থানা মিলে হয় এসপি স্যারের এখতিয়ারে, তাই না? তাহলে পুলিশ সুপার মহোদয় সমগ্র জেলার বিভিন্ন ধরনের রাজসাক্ষীদের তালিকা, বিভিন্ন থানায় বসবাসকারী রাজসাক্ষীদের তালিকা তিনি রক্ষণাবেক্ষণ করবেন। আচ্ছা, রাজসাক্ষীদের আচরণ সম্পর্কে বা তাদের জীবন সম্পর্কেও 3 মাস অন্তর অন্তর তদন্ত করতে হবে, এটাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব। তাহলে ওসি স্যার কি করবেন? 3 মাস অন্তর অন্তর এই রাজসাক্ষীদের জীবন যাপন সম্পর্কে অবশ্যই তদন্ত করবেন। দেখেন, যারা রাজসাক্ষী তারা মূলত অপরাধী পাশাপাশি সাক্ষী, তাই কিনা? তো যে ব্যক্তি অপরাধ করে আবার সহযোগীদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সে তো আরো ডেঞ্জারাস অপরাধী। আপনারা কি বলেন? আমার তো তাই মনে হয়, যে একে তো অপরাধ করলো আবার তার সহযোগীদের বিরুদ্ধে সে নিজের জীবন বাঁচানোর জন্য সহযোগীর বিরুদ্ধে সাক্ষী দিল, তাহলে সে আরো কি গুরুতর অবস্থা কিনা। এই জন্য 3 মাস পর পর কমপক্ষে একবার করে কি করতে হবে? তদন্ত করতে হবে। তদন্তের ফলাফল হিস্ট্রি শিটে লিখে রাখতে হবে। আচ্ছা, এত কিছু দরকার নাই, শুধু এইটুকু জানলে হবে কোন তালিকাটা কোথায় সংরক্ষণ করেন, এসপি স্যার কখন সংরক্ষণ করেন, ওসি স্যার কখন সংরক্ষণ করেন, কতদিন পর পর তাদের সম্পর্কে সুবিধাবাদী, হ্যাঁ, তাদের সম্পর্কে কতদিন পর পর কি করা হয়, কতদিন পর পর তদন্ত করা হয়, 3 মাসে কমপক্ষে একবার। এরপরে যাব আমরা 389 বিধি যাব আমরা। 389 সরাসরি 389টা দেখেন, ইনকোয়ারি স্লিপ 389 পড়তে আমার মুখে আসতো না 389, তখন আমি 389 পড়তাম, এভাবে পড়তাম। ইনকোয়ারি স্লিপ হলো 389। 389 ইনকোয়ারি স্লিপ বলতে পারি, তদন্ত স্লিপ বলতে পারি, অনুসন্ধান স্লিপ বলতে পারি। তাহলে এখন প্রশ্ন আসে কিনা যে অনুসন্ধান স্লিপ আবার তদন্ত স্লিপ এক জায়গায় দুইটা নাম? তাহলে এইখানে অনুসন্ধান বলতে কিন্তু ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অনুসন্ধান নয়। অনুসন্ধান কথাটার মানে হলো খোঁজা, কোনো ব্যক্তিকে আপনি খুঁজছেন, এই জন্য এটা কিন্তু তদন্ত স্লিপ অবলিক অনুসন্ধান স্লিপও বলা হয়। তাহলে পুলিশ অফিসার কি অনুসন্ধান করতে পারে? ফৌজদারি কার্যবিধি 4-1 টয়ে যদি আপনি দেখেন ওই অনুসন্ধানটা কিন্তু ভিন্ন, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত। আপনি যদি ওইটা এখানে এনে লাগান তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এটা হলো কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য নেওয়ার জন্য, কোনো কিছু খোঁজার জন্য আক্ষরিক অর্থে অনুসন্ধান ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। তাহলে অনুসন্ধান স্লিপ বলতে পারেন, তদন্ত স্লিপও বলে, ইনকোয়ারি স্লিপও বলতে পারেন। তাহলে যেটাই পরীক্ষায় আসুক না কেন 389 389 আমরা ব্যবহার করব। আসেন একটু দেখি ইনকোয়ারি স্লিপটা কখন দেওয়া হয় বা কোন ক্ষেত্রে দেওয়া হয়। দুশ্চরিত্র লোকদের গতিবিধি জানার জন্য ইনকোয়ারি স্লিপ ইস্যু করা হয়, তাই নাকি? দুশ্চরিত্র লোকদের গতিবিধি জানার জন্য নয়, দুশ্চরিত্র লোকদের গতিবিধি ব্যতীত, ব্যতীতর উপরে একদম মার্কার দেন, যে হাইলাইটার দেন, ব্যতীত। তাহলে দুশ্চরিত্র লোকদের কিন্তু ব্যতীত, দুশ্চরিত্র লোকদের জন্য তালিকা আছে না আমাদের, এরোল বিরল,
আমরা এগুলো পাঠাবো। তাহলে ইনকোয়ারি স্লিপ কাদের জন্য? পলাতক আসামি, ফেরারি অপরাধী, যাদেরকে আপনি সহজে গ্রেপ্তার করতে পারছেন না, এই পরিস্থিতিতে প্রশাসনিক ভাবে ফৌজদারি মামলায় যারা জড়িত অথবা যারা পলাতক হয়েছে, এই ধরনের অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য ইনকোয়ারি স্লিপ ইস্যু করা হয়। কে ইনকোয়ারি স্লিপ দিতে পারেন? দুইজন ব্যক্তি, তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে তদন্তকারী কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি মামলার সাথে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য, পলাতক অপরাধীকে গ্রেপ্তারের জন্য বিপি ফর্ম নাম্বার ৭৬-৭৭ মূলে বাংলাদেশের বাইরে বা বাংলাদেশের ভেতরে যে চিঠি ইস্যু করেন, যে পত্রটি ইস্যু করেন, যেভাবে ইচ্ছা লিখতে পারেন, সেটাকে বলা হয় তদন্ত স্লিপ বা ইনকোয়ারি স্লিপ বলা হয়। তাহলে দুশ্চরিত্র বা অসৎ চরিত্র লোকের গতিবিধি জানার জন্য নয়, এটা কিন্তু এমসিকিউ আসছিল। হ্যাঁ, তাহলে দুশ্চরিত্র লোকদের আসলো। ইনকোয়ারি স্লিপ কাদের জন্য নয়? ফেরারি আসামি গ্রেপ্তারের জন্য, পলাতক ব্যক্তি সম্পর্কে তথ্য জানার জন্য, তারপরে ফৌজদারি মামলায় শপথ, ফৌজদারি মামলার সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য, নাকি দুশ্চরিত্র লোকের গতিবিধি জানার জন্য? কোনটি নয় বলা আছে, কোনটি নয়? তাহলে একদম সবার শেষেরটা, তাই তো? তাহলে দুশ্চরিত্র লোকদের গতিবিধি জানার জন্য আমরা এরোল বিরোল দিয়ে থাকি সাধারণত। আচ্ছা, তাহলে ইনকোয়ারি স্লিপের সংজ্ঞাটা আমরা বুঝে গেলাম। কি হলো ইনকোয়ারি স্লিপ? এমন একটা চিঠি বা এমন একটা পত্র যেটার মাধ্যমে পলাতক অপরাধীদেরকে কি করা হয়, অনেক সময় গ্রেপ্তারও করা হয়। ওই যে আপনি ৫৪-র একাদশ পড়েছেন না, ৫৪-র একাদশ তো মনে আছে? যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ পত্র পাওয়া গেছে, এই যে ইনকোয়ারি স্লিপও এক ধরনের অনুরোধ পত্র, অ্যারেস্ট অন রিকুইজিশন পড়ি যে আমরা। হ্যাঁ, তো এই অনুরোধ পত্র বিপি ফর্ম নাম্বার ৭৬-৭৭ কোথায় দেওয়া হয়? বাংলাদেশের বাইরেও দেওয়া যেতে পারে, বাংলাদেশের ভেতরেও দেওয়া যেতে পারে। তবে বাইরের কার্যক্রম চলে না, বাতিল হয়ে গেছে। বিদেশে প্রেরণের কথা দেখেন যে প্রবিধানের শেষে একদম লেখা আছে যে বাংলাদেশের বাইরের অংশের প্রয়োগ নাই। হ্যাঁ, ৩৮৯। তাহলে শিখলাম আমরা কাকে বলে, কত নম্বর বিপি ফর্ম অনুযায়ী হয়। এরপর আসেন, এটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইনকোয়ারি স্লিপ কাকে বলে? ইনকোয়ারি স্লিপ পাওয়ার পর পুলিশ অফিসারের করণীয় কি? এখন আপনি পাঠান আর গ্রহণ করেন। তাহলে কয়টা রেজিস্টার পড়লাম একটু আগে? দুইটা রেজিস্টার, পত্র গ্রহণ রেজিস্টার, প্রেরণ রেজিস্টার। এই দুইটা রেজিস্টারে ইনকোয়ারি স্লিপ লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে। পাঠানোর সময়ও লাল কালি দিয়ে লিখতে হবে। যদি আপনার কাছে আসে, আপনি রিসিভ করেন, সেক্ষেত্রেও আপনাকে লাল কালি দিয়ে অন্তর্ভুক্ত করতে হবে। এবং পলাতক অপরাধী কোন অপরাধে অভিযুক্ত, তার বিরুদ্ধে অভিযোগটা কি, এটা সুস্পষ্ট করে লিখতে হবে। বুঝতে পারলাম? এবার আসেন কিভাবে ক্রমিক নাম্বার ব্যবহার করা হয় ইস্যুর তারিখ অনুযায়ী। যদিও এটা মানা হয় কিনা আমার জানা নেই। ইনকোয়ারি স্লিপ ইস্যু তারিখ মানে প্রতিদিনের তারিখের কথা বলা হয়েছে। প্রত্যেক স্লিপে ইস্যুর তারিখ অনুযায়ী ক্রমিক নম্বর দিতে হবে। আচ্ছা, এরপর ইনকোয়ারি স্লিপের উত্তর যদি আসে, এটা যদি পরে পাওয়া যায়, পরে মূল বইয়ের সাথে মুড়ি দিয়ে আঠা, মুড়ি বইটার সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে রাখতে হবে। এবং আপনি পেলেন, পাওয়ার পর আপনার করণীয় কি? জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে তদন্ত করবেন, তার সম্পর্কে সকল তথ্য দ্রুত যে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঠালেন তার বরাবর জবাব পাঠিয়ে দিবেন। একটা চিঠি আসলে আমরা যেভাবে জবাব পাঠাই, ঠিক এইভাবে। যদি গ্রেপ্তার করতে পারলেন তাহলে তো হলোই, না পারলে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য জানতে পারলে এই তথ্যগুলো অবশ্যই পাঠিয়ে দিতে হয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি ইনকোয়ারি স্লিপ পাঠানোর পর জবাব পাওয়া না যায়, সেক্ষেত্রে করণীয় কি? রিমাইন্ডার দিতে হবে। এটা তো আমরা জানি, একটা চিঠি গেলে অ্যাকশন না নিলে আমরা কি করি? রিমাইন্ডার দেই। এই কথাটাই বলেছে যে যদি ইনকোয়ারি স্লিপের ফেরত জবাব না আসে, তাহলে পুনরায় সেটা ফেরত পাওয়ার জন্য তাগিদ দিতে হবে, অথবা কি করতে হবে? স্মরণ করিয়ে দিতে হবে, মনে করিয়ে দিতে হবে। এই কয়েকটা ছিল এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং লিখিত প্রশ্নের উত্তর। কি আল্লাহ, দেরি আছে, বরং মা খেয়ে নেন আপনার। তাহলে বুঝতে পারলাম আমরা ঘটনা। ইনকোয়ারি স্লিপ পাওয়ার পর করণীয় কি? ইনকোয়ারি স্লিপ কাকে বলে? ইনকোয়ারি স্লিপ কখন ইস্যু করা হয়? কোন অপরাধীদের গতিবিধি জানার জন্য ইনকোয়ারি স্লিপ ইস্যু করা হয়? যে কোনো প্রশ্ন দিলে আমরা আশা করি এখান থেকে লিখতে পারবো। এরপর গুরুত্বপূর্ণ প্রবিধানে যাব, অপরাধ মানচিত্র। অপরাধের মানচিত্র, অপরাধ মানচিত্র কোনটা? খসড়া মানচিত্র কোনটা বলেন? খসড়া মানচিত্র প্রবিধান কত বিধিতে পড়ে এসেছেন? ২৭৩ বিধিতে পড়েছিলাম আমরা, স্কেচ ম্যাপ, তাই না? খসড়া মানচিত্র। রাবেয়া আপু কয় মাস্টার প্রশ্ন করলে সময় দেয় না উত্তর দেওয়ার। মাঝে মাঝে তো সময় দেই, আপনারা চুপ করে থাকেন, উত্তর দেন না। অগত্যা আমাকেই উত্তর দিতে হয়। মেসেজ গুলো ফোন হাতে থাকবে, সাথে সাথে টাইপ করবেন, মেসেজও দেন না।
আচ্ছা, তাহলে আমরা একটু মনে করি আমরা খসড়া মানচিত্র শিখেছিলাম 273 প্রবিধানে, অর্থাৎ 600 টাকার উপরে যদি কোনো ধরনের অপরাধ মানে এরকম কোনো ক্ষয়ক্ষতি সাধন হয় অথবা গুরুত্বপূর্ণ মামলাগুলোর ক্ষেত্রে সাধারণত খসড়া মানচিত্র দেওয়া হয়, ওটা কিন্তু একটা ভিন্ন বিষয়। হুম। আর অপরাধ মানচিত্র বা ক্রাইম ম্যাপ বলতে পারি আমরা, এটাকে ইংরেজিতে ক্রাইম ম্যাপ বলতে পারি, এটা একটা আলাদা মানচিত্র। এসকেএস ম্যাপ আপনার লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অপরাধ ম্যাপ এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আশা করি ওইভাবে দিবে না, লিখিততে দিবে না। তাহলে আসেন একটু তারপর আমরা পড়ে নেই কি কি বলছে, অপরাধ মানচিত্রটা কেমন হবে। 3 রকমের মানচিত্র পাবেন আপনি প্রবিধানে, আরো আছে কিনা চিপায় চাপায় আমার জানা নেই। তো আমি দেখেছি 3 রকমের মানচিত্র, একটা হলো স্কেচ ম্যাপ, একটা হলো অপরাধ মানচিত্র, আরেকটা পাবেন একটু পরেই থানার মানচিত্র, থানা এলাকার মানচিত্র। আচ্ছা, তো ক্রাইম ম্যাপটা দেখি আমরা কিভাবে ক্রাইম ম্যাপটা বানায়। ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড এবং জরিপ বিভাগ আছে, যদিও এগুলো আমরা এত বেশি জানি না, দরকারও নাই। তো তাদের এখান থেকে সরকারি ভাবে একটা ইঞ্চি স্কেল দেয়া হয়। এই ইঞ্চি স্কেলে 1 ইঞ্চি সমান সমান 1 মাইল। তাহলে এতটুকু 1 ইঞ্চি এতটুকু না, এই সমান সমান 1 মাইল ধরে নিয়ে, না হলে তো আপনার এলাকা ওই মানচিত্রের মধ্যে আটবে না। তো এই ভূমি রেকর্ড এবং জরিপ বিভাগ থেকে স্বীকৃত 1 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের একটা ম্যাপ থানায় সংরক্ষণ করতে হবে। এই ম্যাপটাকে অপরাধ মানচিত্র বলা হবে। এখানে আর শহরের জন্য একটু ভিন্ন কথা বলা আছে, মিউনিসিপ্যাল ম্যাপও ব্যবহার করা যাবে। প্রতি বছর নতুন নতুন ম্যাপ ব্যবহার করতে হবে এবং 5 বছর ব্যবহারের জন্য একটা সীমানা ম্যাপ দেওয়া হবে। সবগুলোই কিন্তু অপরাধ মানচিত্র, হ্যাঁ, সবগুলোই কিন্তু আলাদা আলাদা নাম থাকলেই ভাববেন না যে আলাদা আলাদা মানচিত্র। তাহলে প্রত্যেক বছর নতুন নতুন ম্যাপ ব্যবহার করতে হবে। আর এক একটা ম্যাপ 5 বছর করে সংরক্ষণের জন্য সীমানারও একটা ম্যাপ থাকবে। আচ্ছা, এবার আসেন এই ম্যাপের উপরে যখন আপনি এটা বাধাই করবেন তখন উপরে সুন্দর করে লিখে রাখ। বাধাই মানে কি, একদম ফ্রেম করে নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি একটা টানি দেখবেন থানায় আছে কিন্তু, হ্যাঁ, ফ্রেম করে টানিয়ে দেয়া সুন্দর, কোন এলাকার লোকেশন কোন দিকে। তো এখানে আবার কোন কোন অপরাধগুলো কোন এলাকায় প্রবণতা বেশি, ওসি স্যারের রুমে থাকে, আবার অনেক সময় সামনেও থাকে। আচ্ছা, তো এই যে ক্রাইম ম্যাপের উপরে আপনাকে লিখতে হবে অপরাধ মানচিত্র, হেডলাইন দিতে হবে যে বাধাই করার সময় যে অপরাধ মানচিত্র। এখানে প্রত্যেক বছরের জন্য একাধিক ম্যাপ থাকবে এবং কোন থানা এলাকার এলাকার কোন স্থানে কোন অপরাধগুলো বেশি বেশি সংঘটিত হয় সেই অপরাধের নামগুলো উল্লেখ থাকবে। বুঝতে পারলাম? মনে করেন কোন এলাকায় ডাকাতি বেশি হয়, মানচিত্রে তো এলাকাটা আছে তাই না, ওই স্থানে লিখে রাখলো ডি। সাধারণত ক্যাপিটাল ক্যাপিটাল অক্ষর দিয়ে এই অপরাধের ইংলিশ যে ফর্মটা সেটা প্রথম অক্ষর দিয়ে এই মানচিত্রে লেখা হয়। কারণ অনেক ছোট ছোট জায়গা না, এত বেশি তো লিখতে পারবে না, ওই জন্য একটা ব্যবহার করা হয় ডি। ডাকাতি হলে ডি ব্যবহার করা হয়, সিঁদেল চুরির ক্ষেত্রে বি ব্যবহার করা হয়। সিঁদেল চুরির ইংরেজি হলো বার্গলারি, এই জন্য বি ব্যবহার করা হয়। আর কি বলেছে, চুরির জন্য টি ব্যবহার করা হয়। কেন? থেফট, থেফট মানে হলো চুরি। এই জন্য যে যে অপরাধ সংঘটিত হয় সেই সেই অপরাধের প্রথম অক্ষরগুলো দিয়ে অপরাধ মানচিত্রের উপরে কি করা হয়, শনাক্ত করা হয় যে এই এলাকায় এতগুলো ডাকাতি হয়েছে, এত মাসের এতগুলো ডাকাতি। এবার আসেন আমরা দেখি মাস কিভাবে তারা চিহ্নিত করে, এই মানচিত্রে মাসটা কিভাবে চিহ্নিত করে দেখি। প্রথমে ধরেন ডি লিখলো, ডি লেখার পরে ধরেন 5-4 লিখলো, এভাবে D5-4। এইটা দেখে বুঝবে যে এপ্রিল মাসের ডাকাতির মামলা নম্বর 5। তাহলে প্রথমটা কিসের মামলা নম্বর, পরেরটা হলো মাসের নম্বর। আগে মামলা নম্বর পরে মাস, এটা মনে রাখবেন। তো মামলা না আসলে মাস কোথা থেকে আসবে, আগে মামলা নম্বর হবে, তারপরে হবে মাসের নম্বর, অর্থাৎ D5-4 দ্বারা বোঝানো হয়েছে এপ্রিল মাসের মামলা নম্বর 5। এভাবে আর কি অপরাধ মানচিত্রের উপরে লিখে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসেন যদি কোথাও কোনো নিরীক্ষণাধীন ব্যক্তি থাকে, নিরীক্ষণকৃত ব্যক্তি, নজরাধীন ব্যক্তি, আমরা 336-এ সার্ভিলেন্স পড়ে আসলাম না, তো যে ব্যক্তিরা নিরীক্ষণে থাকে তাদের আবার ক্রস চিহ্ন দিতে হয় যে ওই ওই এলাকায় আমার নিরীক্ষণাধীন একজন ব্যক্তি আছেন। তো এইভাবে ক্রস চিহ্ন দিয়ে আবার নিরীক্ষণাধীন ব্যক্তিদের ব্যাপারটা এখানে, নজরাধীন ব্যক্তিদেরকে লাল ক্রস, কি ক্রস হবে, লাল ক্রস চিহ্ন দ্বারা মানচিত্রে প্রদর্শন করা হয়। আচ্ছা, এই যে আপনি এগুলো লিখবেন ডি বা বি যাই লেখেন না কেন, এগুলো কিন্তু সব কি কালিতে, যদি ডাকাতি হয় তাহলে কালো কালিতে, চুরি এবং সিঁদেল চুরি, শীত কাটা চুরি, গৃহ চুরি হলে লাল কালিতে। এইটা একটু ভালো করে মাথায় রাখবেন। নর্মালি সবগুলোই আপনারা লাল কালি পাবেন, হ্যাঁ, আমরা দেখি না কালির প্রশ্ন উঠলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাল কালি আসে।
লাল কালি না হলে কালো কালি হলে ওইভাবে তো প্রশ্ন দেয় না, কারণ কালো কালি তো আমরা সকল লেখায় লিখি। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আসে লাল কালি। যেমন ইনকোয়ারি স্লিপ আপনি কি কালিতে লিপিবদ্ধ করবেন? লাল কালিতে। আবার অনেকগুলো বিষয় পাবেন লাল কালিতে লিপিবদ্ধ করা হয়। তো এরকমই সকল কিছু লাল কালিতেই হবে, খালি ডাকাতিটা মনে রাখবেন, ডাকাতি কালো কালিতে লিপিবদ্ধ করতে হবে। অপরাধ মানচিত্রে ডাকাতি কালো কালি দিয়ে লিখতে হবে, আর চুরি এবং সিঁদুর চুরির ক্ষেত্রে লাল কালি ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম। এবার আমরা দেখবো কি থানা এলাকার ম্যাপ। থানার ম্যাপটা কেমন হবে? থানার ম্যাপ রং দিয়ে অঙ্কন করতে হয় থানার ম্যাপ। আচ্ছা, এছাড়াও অপরাধ ম্যাপ ছাড়াও আরো একটা শক্ত ক্যানভাসের উপরে একটা থানার ম্যাপ থাকবে, যেটা রং দিয়ে যতদূর সম্ভব দোকানপাট, ফেরিঘাট, হাট বাজার, কোথায় কোথায় কি আছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করা থাকবে। বুঝতে পারলাম? এই ছিল অপরাধ মানচিত্র। তাহলে অপরাধ মানচিত্র 1 ইঞ্চি সমান কতটুকু? 1 ইঞ্চি সমান 1 মাইল। 1 মাইল সমান 1 ইঞ্চি, এই মাপের একটা মানচিত্র থাকবে। কে মানচিত্র সাপ্লাই করবে? ভূমি রেকর্ড এবং জরিপ বিভাগ। কোথায় সংরক্ষণ হবে? থানায় সংরক্ষণ হবে। আচ্ছা, কত বছরের জন্য সীমানা ম্যাপ সংগ্রহ করা হয়? 5 বছরের জন্য। কিভাবে লেখা হয়? অপরাধের প্রথম অক্ষরগুলো দিয়ে লেখা হয়। চুরির ক্ষেত্রে টি, সিডেল চুরির ক্ষেত্রে বি, ডাকাতির ক্ষেত্রে ডি। এর বাইরে অন্য অপরাধগুলো আসবে না, যেহেতু প্রবিধানে এই 3টা অপরাধের কথাই আসছে। হ্যাঁ, বইয়ের বাইরে খুব একটা আসে না। আপনি যদি ভাষ্য বই খেয়াল করেন, বিগত সালের প্রশ্নগুলো ভাষ্য বইয়ের বাইরে থেকে ওইভাবে দেয় না। আচ্ছা, এই পর্যন্ত ছিল অপরাধ মানচিত্র এবং থানার মানচিত্র। এরপরে আসেন, এটাকে বলে আসল কাজের জায়গা। এটা ছিল এমসিকিউ। আর আমরা যে ইনকোয়ারি স্লিপ করলাম এটা ছিল লিখিত। এবার আসেন আরেকটা লিখিততে যাব আমরা। বিসিএনবি কাকে বলে? বিসিএনবি রেজিস্টার কয়টি খণ্ডে বিভক্ত? আচ্ছা, বিসিএমবির ফুল ফর্ম আমরা আমরা জেনেছিলাম ভিলেজ ক্রাইম নোটবুক। যেখানে অপরাধের গ্রামে যে অপরাধগুলো সংগঠিত হয় তার একটা নোটবুক সংরক্ষণ করা হয়। এই নোটবুকটার নাম হলো বিসিএনবি বা ভিলেজ ক্রাইম নোটবুক। আচ্ছা, এখানে অনেকগুলো বলা আছে বিপি ফর্ম, যেহেতু বিসিএনবির অনেকগুলো পার্ট, তো এই জন্য 78 থেকে 83 বিপি ফর্ম মূলে বিসিএনবি রক্ষণাবেক্ষণ করা হয়। আর বিসিএনবি কে রক্ষণাবেক্ষণ করবেন? একইভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিসিএনবির খণ্ড কয়টি? 5টি খণ্ড। আচ্ছা, কিভাবে লিখবেন? বিসিএনবির সংজ্ঞাটা যদি আসে, আমরা লিখবো প্রবিধান 391 বিধির আলোকে আমরা দেখতে পাই গ্রামে বিভিন্ন ধরনের অপরাধগুলো, গ্রামে বলতে এখন সবখানেই আর কি, গ্রাম এলাকায় যে বিভিন্ন ধরনের অপরাধগুলো সংগঠিত হয়, এই অপরাধগুলোর তথ্য, কি অপরাধ হচ্ছে, কোন অপরাধীরা বেশি বেশি অপরাধ করছে, নিরীক্ষণাধীন ব্যক্তি কারা, অপরাধের জীবনের ইতিবৃত্ত ইত্যাদি বিভিন্ন তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সাজিয়ে যে রেজিস্টারটা রক্ষণাবেক্ষণ করা হয় থানায়, সেটাকে বলা হয় ভিলেজ ক্রাইম নোটবুক বা বিসিএনবি, প্রবিধান 391 বিধি। এরপরে এইভাবে লিখলেন আপনার মনের মতো করে। লেখার পরে আপনি লিখলেন বিসিএনবির খণ্ড কয়টি? 5টি খণ্ডে। আমরা দেখি বিসিএনবি 5টি খণ্ড রয়েছে, যদিও আপনি যদি 1 2 3 করে গোনেন তাহলে 6টা খণ্ড দেখতে পাবেন। হ্যাঁ, 4-এর আবার ক আছে, কিন্তু আপনি ওইভাবে 6টা বলার সুযোগ নেই। হ্যাঁ, 5টি খণ্ডই আমরা লিখবো। ক্লাসে মনোযোগ দেন একদম, বিসিএনবির খণ্ড 5টা কোথায় কোথায় মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসেন খণ্ডগুলোর আমরা নাম শিখবো। তাহলে নাম শিখবো কিন্তু 6টা। খণ্ড যদি আসে কয়টি খণ্ড লিখবো? 5টা। নাম শিখবো কয়টা? 6টা। প্রথমে আসেন অপরাধ রেজিস্টার। তাহলে অপরাধ রেজিস্টার থেকে আপনি নামটা থেকে কি বুঝতে পাচ্ছেন না যে থানা এলাকায় কোন জায়গায় কোন অপরাধগুলো বেশি বেশি সংগঠিত হয়, এই সংক্রান্তের যে রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা হয় সেটা হলো অপরাধ রেজিস্টার। আরো একটু ক্লিয়ার করে দেই, থানা এলাকায় যে অপরাধগুলো, ধরেন পেনাল কোডের 12 এবং 17 অধ্যায়ের অপরাধ, অস্ত্র আইনের 19 20 ধারার অধীনে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, কোনো ব্যক্তি সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করেন, অর্থাৎ 3 বা তদূর্ধ্ব বছরের জন্য দণ্ডিত হয়, এই ধরনের যে অপরাধগুলো রয়েছে, এই অপরাধগুলো কোন এলাকায় কিভাবে সংগঠিত হয়, এই অপরাধের বিস্তারিত বিবরণ থাকে প্রথম খণ্ডে। তাহলে প্রথম খণ্ডের নাম হলো অপরাধ রেজিস্টার। এরপরে আসেন, এটা তো অপরাধ রেজিস্টার, এরপরে অপরাধ প্রমাণ হয়ে গেলে আরেকটা রেজিস্টার আছে, অপরাধ প্রমাণ রেজিস্টার, কনভিকশন রেজিস্টার বলে, দণ্ডপ্রাপ্ত রেজিস্টার বলে। আচ্ছা, তাহলে অপরাধ প্রমাণ রেজিস্টার বা দণ্ড রেজিস্টার, কনভিকশন রেজিস্টার বলে,
তাহলে ওই যে আপনি একটা পড়েছেন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, ওটা কিন্তু ফেরারিদের ক্ষেত্রে রেজিস্টার। দুই রেজিস্টার একখানে গোলমাল করে ফেলবেন না। এটা হলো ভিসিএনবির একটা পার্ট। ভিসিএনবি পুরোটা মিলে একটা রেজিস্টার, সেখানকার একটা অংশ হলো দণ্ড রেজিস্টার। তাহলে প্রথমে শিখলাম অপরাধ রেজিস্টার, অপরাধ প্রমাণ রেজিস্টার বা দণ্ড রেজিস্টার। তো আসেন অপরাধ প্রমাণ রেজিস্টারটা আবার কি। এখানে যখন কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয়, কোনো ব্যক্তি যখন দণ্ডিত হয়, ক্লাসে আসছেন যে তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে দণ্ড রেজিস্টার বলতে যখন অপরাধটা প্রমাণ হয়ে গেল, তারপরে যে রেজিস্টারটা রক্ষণাবেক্ষণ করা হয় বড় বড় অপরাধগুলো, হিনিয়াস ক্রাইম গুলো, ধরেন নরহত্যা করলো, খুন করলো, বা অন্যান্য পেনাল কোডের বড় বড় অপরাধের দরুন যদি কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হয়, তখন একটা আলাদা রেজিস্টার মানে ভিসিএনবিরই একটা খণ্ড এই নামগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। মনে করেন খুব সুন্দর করে সাজানো ভিসিএনবিটা। তো এই রেজিস্টারটাকে বলা হয় অপরাধ প্রমাণ রেজিস্টার। তাহলে কয়টা রেজিস্টার পেলাম? দুইটা। প্রথমে অপরাধ রেজিস্টার, বিভিন্ন অপরাধের বর্ণনা, বিশেষ করে যেগুলো বর্ধিত দণ্ডের আওতাভুক্ত অপরাধ, পেনাল কোডের 12 এবং 17 অধ্যায়ের অধীনে অপরাধ, অস্ত্র আইনের 19-20 ধারার অধীনে, 19-এর ক ধারার অধীনে সংগঠিত অপরাধ। আচ্ছা, এরপরে পেলাম অপরাধ প্রমাণ হয়ে গেলে দণ্ড রেজিস্টার বা অপরাধ প্রমাণ রেজিস্টার। তারপরে আমরা দেখব গ্রামের তথ্য তালিকা। তাহলে গ্রামের তথ্য তালিকা এবং তথ্য তালিকা দুইটা রেজিস্টার পাবেন আপনারা, একই রকম নাম, গোলমাল হয়ে যাবে। আজকে একটু ভালো করে বুঝে নেন। গ্রামের তথ্য তালিকা বা ভিলেজ হিস্ট্রি শিট বলা হয়। কি বলা হয়? ভিলেজ হিস্ট্রি শিট, গ্রামের তথ্য তালিকা। আরেকটা হলো হিস্ট্রি শিট। ভিসিএনবি যতগুলো খণ্ড আছে সবচেয়ে এই খণ্ডটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ট্রিপল স্টার দেন, বসে আছেন কেন? ট্রিপল স্টার দেন। তাহলে হিস্ট্রি শিট কাকে বলে? হিস্ট্রি শিটে কোন কোন অপরাধীদের জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ করা হয়? হিস্ট্রি শিট খোলার নির্দেশ দেন কে? হিস্ট্রি শিট অনুমোদন করেন কে? 3 বছরের অধিক সময় যদি কোনো ব্যক্তি অপরাধী অন্য এলাকায় বসবাস করে, তখন হিস্ট্রি শিট কিভাবে প্রেরণ করা হয়? বিভিন্ন ভাবে প্রশ্ন দিতে পারে। সোজা সাপটা দিলে দিবে হিস্ট্রি শিট কাকে বলে, হিস্ট্রি শিট লেখার পদ্ধতি আলোচনা করুন, বা কোন কোন অপরাধীদের নাম কিভাবে হিস্ট্রি শিটে লিপিবদ্ধ করা হয়, এরকম দিতে পারে। তাহলে গুরুত্বপূর্ণ অংশ ভিসিএনবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চতুর্থ খণ্ড। আসেন তৃতীয় খণ্ড, ভিলেজ হিস্ট্রি শিট, গ্রামের ইতিবৃত্ত। গ্রামের ইতিবৃত্ত বলতে কোন এলাকায় কি ধরনের অপরাধের প্রাদুর্ভাব বেশি, এগুলো মার্ক করে রাখা হয় বা এই সংক্রান্ত তথ্যগুলো লিপিবদ্ধ করা হয় যে রেজিস্টারে, সেটি হলো ভিসিএনবির তৃতীয় খণ্ড বা ভিলেজ হিস্ট্রি শিট। বুঝতে পারলাম? অপরাধ রেজিস্টার, অপরাধ প্রমাণ রেজিস্টার, ভিলেজ হিস্ট্রি শিট বা গ্রামের তথ্য তালিকা বা গ্রামের ইতিবৃত্ত পত্র, অনেকগুলো নাম আছে, নামগুলো সবগুলো জানবেন, না হলে একটা আসবে আরেকটা লিখে ফেলবেন। তাহলে ভিলেজ হিস্ট্রি শিট অথবা গ্রামের তথ্য তালিকা অথবা গ্রামের ইতিবৃত্ত পত্র আছে। এরপরে দেখবো শুধু ইতিবৃত্ত অথবা হিস্ট্রি শিট। এটাই হলো মূলত কোন অপরাধী ব্যক্তির জীবনের শুরু করে শেষ অবধি কি কি অপরাধের সাথে তিনি জড়িয়ে গেছেন, এই সকল তথ্য এখানে থাকে। অর্থাৎ অভ্যাসগত অপরাধী যারা, তাদের তথ্যগুলো এখানে বেশি বেশি থাকে। অভ্যাসগত অপরাধীদের সাহায্যকারী, এগুলো আমরা পরের ক্লাসে যাব, যদিও আপাতত একটু হালকা একটু ধারণা নেন। তাহলে অভ্যাসগত অপরাধীদেরকে আশ্রয় দেয় অথবা তাদেরকে সাহায্য সহযোগিতা করে, এই ধরনের অপরাধী ব্যক্তিদের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য ভিসিএনবির যেই খণ্ডে সন্নিবেশিত থাকে তাকে বলা হয় হিস্ট্রি শিট বা ইতিবৃত্ত পত্র। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে যাব আমরা চতুর্থ খণ্ড, তদন্ত নোটশিট। আমি দুঃখিত। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে চতুর্থ ক খণ্ডটা দেখবো আমরা। 4-এর ক খণ্ড, অনুসন্ধান লিপি বা তদন্ত নোটশিট। এটাতে আবার কাদের নাম লেখা হয়? এটাতে আবার দণ্ডপ্রাপ্ত, দুঃখিত, নিরীক্ষণাধীন, যাদেরকে নিরীক্ষণে রাখে, এই নিরীক্ষণাধীন ব্যক্তিদের সম্পর্কে এই তদন্ত নোটশিট বা অনুসন্ধান নোটশিট বলতে পারি, ইনকোয়ারি নোটশিট বলতে পারি। এই নোটশিট বা এই রেজিস্টারটাতে তাদের নাম, যাদেরকে নিরীক্ষণে রেখেছেন, থানা এলাকার অপরাধ নিবারণের জন্য নিরীক্ষণাধীন ব্যক্তিদের সংক্রান্ত তথ্য এখানে লিপিবদ্ধ করা হয়। এরপরে চলে আসবো আমরা দণ্ডপ্রাপ্ত রেজিস্টারের আবার একটা সূচি, মানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের জন্য আবার একটা সূচি আছে, এটাকে বলে ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্সটা কোথায় পাবো আমরা? ইন্ডেক্স হচ্ছে পঞ্চম খণ্ড। ভিসিএনবির 5 নং খণ্ডের নাম কি? তাহলে ইন্ডেক্স অথবা সূচিপত্র। কি বলতে পারি? ইন্ডেক্স অথবা সূচিপত্র। আসেন একটু এক নজর দেখি কি কি থাকে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি থাকতে পারে, সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকাও থাকতে পারে। অর্থাৎ
প্রথমেই যে একটা সূচিপত্র, এটাই হলো পঞ্চম খণ্ড। যারা দণ্ডিত হলো তাদের নামগুলো লাল কালিতে লিখবেন, যাদেরকে আপনি সন্দেহ করছেন বা সন্দিগ্ধ মামলায় তাদের নামগুলো কালো কালিতে লিপিবদ্ধ করতে হবে। এখন সন্দেহভাজন ব্যক্তির যদি পরবর্তীতে তারা আবার দণ্ডিত হয়, কালো কালি দিয়ে নাম লিখে ফেলছেন, অপরাধী ব্যক্তির নাম কি মোহাম্মদ বাদল ইসলাম বা বাদল খন্দকার এভাবে নাম লেখা আছে, কালো কালি দিয়ে লিখছেন, পরে দেখলেন সে দণ্ড পেয়ে গেল, কালো কালির নিচে আবার লাল কালি দিয়ে দাগ টানতে হবে। তাহলে সন্দেহভাজন ব্যক্তি যদি পরবর্তীতে দণ্ডিত হয়, তাহলে এই কালো কালির নিচে একটা লাল কালি দিয়ে দাগ টেনে রাখতে হবে। মন্তব্যের কলামে সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখও লিখে রাখতে হবে। এই ছিল মোটামুটি ভিসিএনবির খণ্ডগুলো। আসেন একটু দেখি, 5টা খণ্ড 6টা রেজিস্টার, তাহলে 5টা খণ্ড 6টা রেজিস্টার এভাবে মনে রাখবো। প্রথম খণ্ড অপরাধ রেজিস্টার, দ্বিতীয় খণ্ড অপরাধ প্রমাণ রেজিস্টার, তৃতীয় খণ্ড গ্রামের তথ্য তালিকা, পরেরটা শুধু তথ্য তালিকা বা হিস্ট্রি শিট, তারপরের খণ্ড দেখলাম আমরা তদন্ত নোট শিট, তারপরের খণ্ড হলো সূচিপত্র বা ইন্ডেক্স। এইবার আসেন প্রবিধানগুলো পড়বো। বিশ্বাস করেন প্রবিধানগুলো একবার পড়ার সাথে আপনাদের মুখস্থ হয়ে যাবে। প্রথমে হলো প্রথম খণ্ডটা 393, দ্বিতীয় খণ্ড 394, তাহলে 93 94 প্রথম দ্বিতীয়, 393 প্রথম খণ্ড অপরাধ রেজিস্টার, 394 দ্বিতীয় খণ্ড, তাহলে 93 94 1 2, 400 401 3 4, এরপরে 4 ক 5, 404 405, তাহলে মিল আছে কিনা দেখেন। 393 94 পাশাপাশি, প্রথম দ্বিতীয় খণ্ড, 400 401 এই দুইটা পাশাপাশি, তাহলে 2 3 2 3 রেজিস্টার, 400 401, 3 আর 4, আমি দুঃখিত 3 4, এরপরে 4 ক আর 5 এই দুইটা মিলে হলো 404 405, মনে থাকবে না? 93 94 400 401 404 405 পিআরবি গুলো বলতেছি প্রবিধান। তাহলে 93 94 এভাবে মনে রাখবেন, 93 94 400 401 404 405 জোড়া জোড়া করে মনে রাখবেন, তাহলে ভুল হবে না। আর না হলে আপনি যতই মুখস্থ করেন, ওই যে কাজের জায়গায় গিয়ে অভিনয়ে ভুল করে ফেলবেন। বলে না যে নাটকের রিহার্সেল যাই হোক স্টেজে ভালো হবে, স্টেজে পরে গুলিয়ে ফেলবেন। আচ্ছা, এই ছিল বিসিএনবির 5টা খণ্ড। আরেকবার একটু দেখবো। প্রথম খণ্ড অপরাধ রেজিস্টার, দ্বিতীয় খণ্ড অপরাধ প্রমাণ রেজিস্টার 393 394, তৃতীয় খণ্ড ভিলেজ হিস্ট্রি শিট বা গ্রামের তথ্য তালিকা 400 বিধি, তৃতীয় খণ্ড, তাহলে চতুর্থ খণ্ড হলো শুধু হিস্ট্রি শিট 401, তাহলে হিস্ট্রি শিট কততে 401, আর চতুর্থ ক খণ্ড তদন্ত নোটশিট বা ইনকোয়ারি নোটশিট, আর পঞ্চম খণ্ড হলো সূচিপত্র 404 405। এই যে 401টা একটু বলি, এএসপি সার্কেল স্যার তিনি হচ্ছে কি করেন, হিস্ট্রি শিট খোলার জন্য নির্দেশ দেন। কোন একজন ব্যক্তি সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথ্য দিলে তিনি হিস্ট্রি শিট খোলার নির্দেশ দেন। তাহলে হিস্ট্রি শিট খোলার নির্দেশ দান করেন কে? এএসপি সার্কেল স্যার, যিনি তিনি। আচ্ছা, এরপরে হিস্ট্রি শিট অনুমোদন করেন কে? পুলিশ সুপার স্যার হিস্ট্রি শিট অনুমোদন করেন। হিস্ট্রি শিট ভুক্ত কোনো ব্যক্তি কোনো এলাকায় 3 মাসের বেশি যদি অবস্থান করে, এই হিস্ট্রি শিটটা ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করতে হবে। হিস্ট্রি শিট পাঠানোর সময় উপরে গোপনীয় কথাটা লিখে দিতে হবে। আচ্ছা, এই পর্যন্তই থাকবে। আচ্ছা, আমরা একটু রিভিশনে যাব কি কি পড়লাম আজকে। হ্যাঁ, সর্বপ্রথম পড়লাম কত বিধি পড়েছি? শর্তাধীনে মুক্তিপ্রাপ্ত যে ব্যক্তি, শর্তাধীনে 385 বিধিতে পড়লাম, শর্তাধীনে মুক্তিপ্রাপ্ত অপরাধী তাদের তালিকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংরক্ষণ করবেন, প্রতি মাসে একবার করে তদন্ত করবেন, তদন্ত করে যদি দেখে শর্তগুলো মানছে না, পুলিশ সুপার স্যারকে অবগত করবেন। এইটুকু হলো 385 বিধি। আচ্ছা, এরপরে 386-তে পড়লাম রাজসাক্ষীদেরও একটা তালিকা থাকবে, একটা তালিকা থাকবে ওসি স্যারের কাছে, সমগ্র জেলার তালিকা থাকবে এসপি স্যারের কাছে। রাজসাক্ষীদের জীবনযাপন সম্পর্কে 3 মাসে অন্তত একবার, এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ, 3 মাসে একবার 2 মাসে 3 বার দেখলেই আপনার জানা জিনিসও এলোমেলো হয়ে যাবে। তো 3 মাসে কমপক্ষে একবার, 31 এভাবে মনে রাখবেন, 31 রাজসাক্ষীদের তথ্য কিভাবে দিবেন, 31 3 মাসে কমপক্ষে একবার এই তদন্ত অনুষ্ঠান করতে হবে এবং তাদের জীবন সম্পর্কে অবগত করতে হবে। রাজসাক্ষীর তালিকা বছর শেষে, এইটুকু বলিনি, বছর শেষে রাজসাক্ষীর তালিকা পুলিশ সুপার স্যারকে প্রেরণ করবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সরাসরি চলে গেছে 389 বিধি, ইনকোয়ারি স্লিপ, কোন পলাতক ফেরারি আসামি অথবা ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের লক্ষ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা বিভি ফর্ম নাম্বার
76-77 মূলে ইনকোয়ারি স্লিপ ইস্যু করে থাকেন বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে, রিসিভ ডিসপাস রেজিস্টার যেটাতেই আপনি এটা লিপিবদ্ধ করেন না কেন লাল কালি ব্যবহার করতে হবে। ইনকোয়ারি স্লিপ পাওয়ার পর দ্রুত আপনি এটা তদন্ত সাপেক্ষে ফেরত পাঠাবেন। যদি আপনি ফেরত না পাঠান, আগের থানা যে থানা প্রেরণ করলো সেই থানা আবার স্মরণ করিয়ে দিবে বা তাগিদ দিবেন, রিমাইন্ডার দিবে। আচ্ছা, এরপরে পাওয়া গেলে, ফেরত পাওয়া গেলে, জবাব সহ ফেরত পাওয়া গেলে কি করা হয়, মুড়ি বইয়ে সংরক্ষণ করা হয়। এরপরে আমরা 2 রকমের ম্যাপ পড়লাম। অপরাধ মানচিত্র 1 ইঞ্চি = 1 মাইল নির্দেশ করে, এরকম করে একটা মানচিত্র সরবরাহ করবেন ভূমি রেকর্ড এবং জরিপ বিভাগ। তাহলে ভূমি রেকর্ড এবং জরিপ বিভাগ এই মানচিত্র সরবরাহ করবেন। শহরগুলোর জন্য আলাদা করে মিউনিসিপ্যাল ম্যাপ থাকবে। পাশাপাশি যদি সীমানা ম্যাপ দেওয়া হয় সেটা 5 বছরের জন্য সংরক্ষণ করতে হবে। অপরাধ মানচিত্রে অপরাধগুলো কিভাবে লিখবো, প্রথম অক্ষর ব্যবহার করবো, ইংরেজি যে প্রথম অক্ষর। পাশাপাশি মাসের নাম এবং অপরাধের মামলা নম্বরও আমরা লিখে ফেলবো। তাহলে প্রথমে হবে কি মামলা নম্বর, তারপরে হবে মাসের নাম। আচ্ছা, নজরাধীন ব্যক্তি যদি থাকে, কোন স্থানে বসবাস করছে, ক্রাইম ম্যাপের উপরে আমরা ক্রস চিহ্ন দিব, লাল একটা ক্রস চিহ্ন দেব। ডাকাতির ক্ষেত্রে কালো কালি, বাদ বাকি সব লাল কালি। আচ্ছা, বিসিএনবি ভিলেজ ক্রাইম নোটবুক শিখলাম আমরা। বিসিএনবি তে কয়টি খণ্ড থাকবে? বিসিএনবি মূলত কি, অপরাধীদের সকল তথ্য বিভিন্ন ভাবে সুন্দর করে ধাপে ধাপে গুছিয়ে গুছিয়ে রক্ষণাবেক্ষণ করা হয় যে রেজিস্টারে, সেটাকে বলা হয় বিসিএনবি। খণ্ড দেখেছি 5টা, রেজিস্টার মূলত 6টা। প্রথম খণ্ড অপরাধ রেজিস্টার, পরেরটি হলো অপরাধ প্রমাণ রেজিস্টার 393-94। এরপরে দেখলাম গ্রামের ইতিবৃত্ত, ভিলেজ হিস্ট্রি শিট, শুধু হিস্ট্রি শিট। তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড 400-401। তারপরে দেখলাম অনুসন্ধান নোটশিট বা তদন্ত নোটশিট এবং সূচিপত্র 405, 404, 405। এই পর্যন্তই থাকবে ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।